আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নিন। লন্ডন থেকে স্বাগত জানাচ্ছি আমি কাজী হেমায়েতুদ্দিন মিশন। সুপ্রিয় দর্শক, সাজ্জাদ কাদেরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই, মোদিকে ডাকলো ইরান, মোদি এখন কি করবে? দর্শক, মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এই মুহূর্তে এক চরম উত্তেজনা এবং মহানাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যে ঘটনাটি সমগ্র বিশ্বের ভূ রাজনীতিকে কাঁপিয়ে দিতে পারে তা এবার সরাসরি আঘাত করেছে ভারতের দরজায়। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনেইর রাষ্ট্রীয় শেষকৃত্য বা জানাজা অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরাসরি এবং আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে ইরান। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ান স্বয়ং এই আমন্ত্রণপত্র পাঠিয়েছেন। কিন্তু এখানেই প্রশ্ন, যে খামেনেইকে গত ফেব্রুয়ারি মাসে আমেরিকা এবং ইসরায়েলের যৌথ বিমান হামলায় খতম করা হয়েছিল, তার এই দীর্ঘ প্রতীক্ষিত শেষকৃত্যে কি মোদি যাবেন? একদিকে আমেরিকার রক্তচক্ষু ও ইসরায়েলের সাথে ভারতের গভীর বন্ধুত্ব, আর অন্যদিকে ইরানের সাথে চাবাহার বন্দর সহ ভারতের বিশাল বাণিজ্য স্বার্থ। এই দুইয়ের মাঝে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন কোন পথ বেছে নেবেন? ভারত কি পারবে এই কঠিন কূটনৈতিক অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হতে? চলুন প্রথমেই জেনে নেওয়া যাক মূল খবরটিকে। কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে সংবাদ সংস্থা পিটিআই এবং টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আয়াতুল্লাহ খামেনির রাষ্ট্রীয় দাফন এবং শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য একটি আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন। এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, ঘটনাটি তো ঘটেছিল গত 28 ফেব্রুয়ারি। হ্যাঁ, 2026 সালের 28 ফেব্রুয়ারি তেহরানে মার্কিন ও ইসরায়েলি যৌথ বিমান হামলায় ইরানের দীর্ঘদিনের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং বেশ কয়েকজন শীর্ষ ইরানি কর্মকর্তা নিহত হন। ঘটনার পর মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি তীব্র রূপ নেওয়ায় এই শেষকৃত্য অনুষ্ঠানটি তখন স্থগিত করতে বাধ্য হয়েছিল ইরান প্রশাসন। কিন্তু পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসতেই প্রায় 4 মাস পর ইরান এখন তাদের নেতার বিদায়ের জন্য একটি সপ্তাহব্যাপী বিশাল রাষ্ট্রীয় অনুষ্ঠানের আয়োজন সম্পন্ন করতে চাইছে। আর এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতেই ভারতকে পাশে চাইছে তেহরান। ইরানের অভ্যন্তরীণ সূত্র অনুযায়ী এই শেষকৃত্য সাধারণ কোনো আয়োজন নয়, এটি হতে যাচ্ছে মানব ইতিহাসের অন্যতম বৃহত্তম জনসমাগম। আগামী 4 জুলাই থেকে 9 জুলাই পর্যন্ত পুরো ইরান জুড়ে বিভিন্ন শহরে এই বিদায় অনুষ্ঠান চলবে। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি এর কমান্ড হাসান জাদে, যিনি এই পুরো অনুষ্ঠানের তদারকি করছেন, তিনি জানিয়েছেন আগামী 4 ও 5 জুলাই তেহরানের ঐতিহ্যবাহী গ্র্যান্ড মোসাল্লা কমপ্লেক্সে খামেনির মরদেহ রাখা হবে, যাতে সাধারণ মানুষ তাদের প্রিয় নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে পারেন। এরপর 6 জুলাই অনুষ্ঠিত হবে মূল রাষ্ট্রীয় জানাজা ও শোক মিছিল। এই 3 দিন তেহরান প্রদেশে সম্পূর্ণ সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। তেহরান প্রশাসনের ধারণা, শুধুমাত্র এই 3 দিনেই প্রায় 2 কোটি বা 20 মিলিয়ন মানুষের সমাগম হতে পারে। ভাবা যায়, 2 কোটি মানুষ। তেহরানের পর 7 জুলাই ইরানের পবিত্র ধর্মীয় কেন্দ্র কোম শহরে একটি বিশেষ শ্রদ্ধাঞ্জলি সভা হবে এবং সবশেষে 9 জুলাই খামেনির নিজের জন্মস্থান এবং শিয়া সম্প্রদায়ের অন্যতম তীর্থস্থান মাশহাদের ইমাম রেজা মাজারে তাকে চিরশায়িত করা হবে। শুধু ইরানই নয়, প্রতিবেশী দেশ ইরাকও আগামী 8 জুলাই নাজাফ এবং কারবালার মতো পবিত্র শহরগুলোতে বিশেষ প্রার্থনার আয়োজন করেছে, যা মধ্যপ্রাচ্যে খামেনির বিশাল প্রভাবেরই প্রমাণ দেয়। এখন দেখা যাক ভারত এই বিষয়ে কি করছে। খামেনির মৃত্যুর পর কিন্তু ভারত সরকার চুপ থাকেনি। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি নয়াদিল্লিতে অবস্থিত ইরানি দূতাবাসে সশরীরে গিয়ে ভারত সরকারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছিলেন এবং শোক বইয়ে স্বাক্ষর করেছিলেন। তবে শোক প্রকাশ করা আর স্বয়ং প্রধানমন্ত্রী মোদীর ইরানে গিয়ে জানাজায় শরীক হওয়া, এই দুইয়ের মধ্যে আকাশ পাতাল তফাৎ রয়েছে। ইরান যখন এই আমন্ত্রণ পাঠিয়েছে, তখন ভারতের ওপর আন্তর্জাতিক চাপ কিন্তু চরমে।
একদিকে আমেরিকা ইরানের ওপর একের পর এক নিষেধাজ্ঞা চাপিয়ে রেখেছে, অন্যদিকে ইসরায়েলের সাথে ভারতের সামরিক ও স্ট্র্যাটেজিক সম্পর্ক এখন যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী। এমন পরিস্থিতিতে যদি মোদি এই শেষকৃত্যে যান, তবে ওয়াশিংটন এবং তেল আবিব বিষয়টিকে খুব একটা ভালো চোখে দেখবে না। কিন্তু এর উল্টো পিঠটাও আমাদের দেখতে হবে। ইরান হলো ভারতের জন্য মধ্যপ্রাচ্যের ও সেন্ট্রাল এশিয়ার মূল প্রবেশদ্বার। ইরানের চাবাহার বন্দর ভারতের জন্য কৌশলগতভাবে কতটা গুরুত্বপূর্ণ তা আমরা সবাই জানি। পাকিস্তান ও চীনকে বাইপাস করে আফগানিস্তান এবং ইউরোপের বাণিজ্য করার একমাত্র রাস্তা হলো এই চাবাহার বন্দর। তাছাড়া ভারত ও ইরানের ঐতিহাসিক সম্পর্ক অত্যন্ত প্রাচীন, তাই ইরানকে চটিয়ে দেওয়াও ভারতের পক্ষে সম্ভব নয়। এবার আসি আমাদের বাংলাদেশ এবং ভারতের সাধারণ মানুষের জন্য এই ঘটনার গুরুত্ব কোথায়। বন্ধুরা, হরমুজ প্রণালী বা মধ্যপ্রাচ্যে যখনই কোনো অস্থিরতা তৈরি হয়, তার সরাসরি প্রভাব পড়ে আমাদের পকেটে। হ্যাঁ, জ্বালানি তেলের দাম আকাশচুম্বী হয়ে যায়। বিশ্ববাজারে তেলের দাম বাড়লে ভারত এবং বাংলাদেশ উভয় দেশেই মূল্যস্ফীতি বা জিনিসের দাম এক লাফে বেড়ে যায়। সম্প্রতি আমরা দেখেছি আমেরিকা কিন্তু ভারতের উপর থেকে ইরানের কিছু নিষেধাজ্ঞা শিথিল করার ইঙ্গিত দিয়েছিল, যাতে ভারত এনার্জি বা জ্বালানি খাতে একটা বড় সুবিধা পেতে পারে। এখন মোদি যদি ইরানের এই আমন্ত্রণে সাড়া দিয়ে সেখানে যান, তবে তা হবে ভারতের স্বাধীন পররাষ্ট্র নীতির এক বিরাট জয়। ভারত বিশ্বকে বুঝিয়ে দেবে যে তারা কোনো পরাশক্তির হাতের পুতুল নয়, তারা নিজেদের জাতীয় স্বার্থ বোঝে। আর বাংলাদেশও এই পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে, কারণ মধ্যপ্রাচ্যে শান্তি বজায় থাকলে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থান এবং রেমিটেন্স প্রবাহ সুরক্ষিত থাকে। ভারত ইরান সম্পর্ক যত উন্নত হবে, এই অঞ্চলের আঞ্চলিক স্থিতিশীলতা তত বাড়বে এবং পরোক্ষভাবে বাংলাদেশের বাণিজ্যের জন্য ইতিবাচক। তবে সব মিলিয়ে পরিস্থিতি যা দাঁড়াচ্ছে, ইরান 4 থেকে 9 জুলাইয়ের এই মেগা ইভেন্টে ভারতের প্রধানমন্ত্রীকে পাশে পাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। এটি নরেন্দ্র মোদীর কূটনৈতিক ক্যারিয়ারের অন্যতম এক কঠিন পরীক্ষা হতে চলেছে। তিনি কি নিজে যাবেন, নাকি ভারতের কোনো উচ্চপদস্থ মন্ত্রী বা প্রতিনিধি দলকে পাঠাবেন, সেটাই এখন দেখার বিষয়। এই আলাপের শেষে শুধু ভারতের জন্য বলবো না, এই জানাজাটিকে কেন্দ্র করে কিংবা এই শেষকৃত্য অনুষ্ঠানটিকে কেন্দ্র করে বিশ্ব রাজনীতিতে একটা নতুন ডাইমেনশন আসতে যাচ্ছে বলেই মনে হচ্ছে। কারণ আয়াতুল্লাহ আলী খামেনি পশ্চিম এশিয়া বা মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী একজন নেতা, এবং তার শেষ বিদায়টি হতে যাচ্ছে একটা মেগা ইভেন্ট। এখানে নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ করা হয়েছে, এখানে চাইনিজ প্রেসিডেন্টকে আমন্ত্রণ করা হতে পারে, এখানে রাশিয়ান প্রেসিডেন্টকে আমন্ত্রণ করা হতে পারে, এবং সবাই কি এই শেষকৃত্য অনুষ্ঠানে কি যাবেন? যদি যায়, তাহলে বিশ্ব এক নতুন রূপ দেখবে। বিশেষ করে আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে একটা নতুন অবস্থান, একটা অনুষ্ঠান মাধ্যমে একটা বার্তা দেওয়া দেখবে বিশ্ব। এখন কি ঘটবে সেটি দেখার জন্য আগামী 4 জুলাই পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। নিশ্চয়ই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি যাচ্ছেন, নাকি অন্যান্য বিশ্ব নেতারা আসছেন, ওদিক থেকে ইউরোপের নেতারাও কি আসবেন? এমন নানা প্রশ্নের উদ্রেক হচ্ছে। আমরা প্রশ্নগুলোর উত্তর নিশ্চয়ই আগামী 4 জুলাইয়ের মধ্যে পেয়ে যাব। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটা নাটকীয় টুইট করে অনেক বড় বিপদে পড়ে গেছিলেন। অনেক কেঁদে কেটে হাতে পায়ে ধরে রক্ষা পেয়েছেন। কে বিপদে ফেলেছিল? ইরান। পাশাপাশি বেলজিয়ামকে খোঁচা মারতে গিয়ে ট্রাম্পের ধুতি খুলে দিয়েছে বেলজিয়াম, আর সেই মূল ইস্যুটিকে ইরান। জেডি ভেন্স ইরানের হাতে পায়ে ধরে সুইজারল্যান্ডের শেষ পর্যন্ত শান্তি চুক্তিটি করতে পেরেছেন। কি করেছিল আসলে সেখানে ইরান? পর্দার অন্তরালে এমন দুর্দান্ত কিছু খবর আছে যেগুলো খুব একটা গণমাধ্যমে আসে না। এগুলো অনেক সময় এক্সপার্ট বা ইন্টেলিজেন্সের বিভিন্ন সূত্র ধরে কিছু গণমাধ্যম প্রকাশ করে। সেখান থেকে টোটাল গল্পটা শোনাবো, পাশাপাশি আন্তর্জাতিক বিষয়ের আরও কিছু গুরুত্বপূর্ণ খবর থাকবে।
এই মুহূর্তে ইসরায়েল নামক দেশটি সবচেয়ে বড় চিপার মধ্যে আছে। একদিকে নেতানিয়াহু, যিনি একটা সময় গর্ব করতেন বা তিনি মনে করতেন আমেরিকা তার পক্ষে থাকায় তিনি সব কিছু করতে পারেন, এই মুহূর্তে সেই নেতানিয়াহু সবচেয়ে বাজে সময় পার করছেন। তার রাষ্ট্রের ভেতর থেকে তার উপর চাপ আছে যে তুমি লেবাননে হামলা করো, নতুবা তোমার সরকার ভেঙে দেব। আর ডোনাল্ড ট্রাম্প বলছে তুমি যদি আমার নির্দেশ অমান্য করে আরেকবার লেবাননে হামলা করো আর ইরান যদি এই যুদ্ধে আবার জড়িয়ে পড়ে, তোমার খবর আছে, তোমাকে ক্ষমতা থেকে সরিয়ে বিরোধী দলকে আমি ক্ষমতায় বসাবো, তোমাকে আর সাপোর্ট দেব না। বিরোধী প্রার্থীকে আপনারা সবাই জানেন, বেন গাবির না, তিনি হলেন বিরোধী দলের নেতা হলো নেফতানি বেনেট। দুঃখিত, নামটা একটু স্মরণ করতে সময় লেগেছে, অনেক কঠিন কঠিন নাম তো তাদের। তো কি হয়েছিল আসলে সুইজারল্যান্ডে, সেই গল্পটা বলে আরো কয়েকটা গুরুত্বপূর্ণ খবরে আসি। ইরান যখন সুইজারল্যান্ডে যাবে না বলেছিল, মুস্তফা কামাল নির্দেশ দিয়েছিল যে না আমরা যুদ্ধে জড়াবো কিন্তু যাব না, কারণ ইসরায়েল লেবাননে হামলা করছে, আমেরিকা তাদের থামাতে পারছে না। সেই সময়টা আমেরিকা ইরানের কোনো রকম হাতে পায়ে ধরে একটা আলোচনা করে এবং ট্রাম্প নিজে নেতানিয়াহুকে ফোন দিয়ে ধমকিয়ে যুদ্ধ বন্ধ করায়। তারপর সুইজারল্যান্ডে আলোচনাটা হয়। কি হয়েছিল? যখন ইরান সুইজারল্যান্ডে পৌঁছায়, জেডি ভেন্স এবং ইরানি প্রতিনিধি গালিবাফ, আব্বাস আরাকচি, অন্য পাশে আমেরিকার জেডি ভেন্স উপরাষ্ট্রপতি, পাশাপাশি পাকিস্তান এবং কাতারের প্রতিনিধিরা আলোচনা চালাচ্ছেন। হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্প একটা টুইট করে বসেন, সেখানে বলেন যে তিনি যে কোনো সময় ইরানের উপর আক্রমণ করবেন, যদি এটা হয় ওটা হয় তাহলে আমি সরাসরি ইরানের উপর আক্রমণ করে বসবো। অর্থাৎ ইরানকে হামলার হুমকি দেন। এই হামলার হুমকি আলোচনার মধ্যে যখন মার্কিন টুইট দেখে ইরান, তারা সঙ্গে সঙ্গে আলোচনা বন্ধ করে বের হয়ে যায়। তারা বলছে ট্রাম্পকে বলেন আমাদের যেহেতু হুমকি দিছে আমাদের আক্রমণ করবে, আক্রমণ করতে বলেন, আমরা ইরান চলে যাচ্ছি, আমরাও আমেরিকার সাথে যুদ্ধ করতে প্রস্তুত, দেখি আমেরিকা কি করতে পারে আর আমরা কি করতে পারি। যখনই ইরান জেডি ভেন্সের সাথে আলোচনা বাদ দিয়ে বের হয়ে যায়, তখন কাতার আর পাকিস্তান দৌড়ে আসে, ইরানকে কোনো রকম ঠান্ডা করে। জেডি ভেন্স সঙ্গে সঙ্গে ট্রাম্পকে ফোন করেন, মিস্টার প্রেসিডেন্ট আপনি কি 2টা মিনিট ওয়েট করতে পারেন না? আমরা আলোচনা করতেছি সুইজারল্যান্ডের, এর মধ্যে আপনাকে টুইট করতে হবে হুমকি দিয়ে। আপনার এই এক টুইটের জন্য আমাদের আলোচনা বন্ধ হয়ে গেছে, ইরান বের হয়ে গেছে। আপনি এখন আক্রমণ করলে ইরান পাল্টা জবাব দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে তারা চলে যাচ্ছে ইরান। ট্রাম্প পড়ে গেছে মহাবিপদে। কী রে ভাই, একটু বড় ভাই হিসেবে শাসন করলাম, ধমক দিলাম, হুমকি দিলাম, সঙ্গে সঙ্গে পাল্টা হুমকি। ট্রাম্প কী করলেন? মিস্টার ট্রাম্প পাকিস্তানকে নক দিলেন, ফিল্ড মার্শাল আসিম মুনির দিলেন কাতারকে ফোন, প্লিজ তোমরা দুজন মিলে ইরানকে বোঝাও, আমি আর এই ভুল করবো না, আলোচনায় বসতে বলো। কি আর করার, এটা রাজনৈতিক কারণে বা রাষ্ট্রের ভিতরে অনেক অভ্যন্তরীণ চাপের কারণে টুইট করতে হচ্ছে। তারপর কাতার এবং পাকিস্তান ইরানকে বুঝিয়ে আবার সেই আলোচনায় বসায়। 80 মিনিট চলে আলোচনা। আলোচনা শেষে দুই পক্ষের মধ্যে শান্তি চুক্তিটি স্বাক্ষর হয়। জেডি ভেন্সকে ইরান বলে দেয় আমাদেরকে হুমকি দিয়ে কাজ হয় না, এটা কি আপনি জানেন? বিগত 100 দিন ধরে আপনারা অনেক হুমকি দিয়েছেন, অনেক ভয় দেখিয়েছেন, নিউক্লিয়ার অ্যাটাকের হুমকি দিয়েছেন, পাথরের যুগে পাঠিয়ে দেবেন হুমকি দিয়েছেন, মানচিত্র থেকে মুছে ফেলবেন হুমকি দিয়েছেন, মাটির সাথে মিশিয়ে দেবেন হুমকি দিয়েছেন। ইরানি জাতি আপনাদেরকে তোয়াক্কা করেনি, এতটুকু ভয় পায়নি। ইরানি জাতি আপনাদের জবাবের প্রস্তুত ছিল। জেডি ভেন্স বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টুইট ব্যাপারে আমরা দুঃখিত, তিনি এমন কিছু কাজ করেন যেটা আমাদের পুরো রাষ্ট্রকে বা আমাদেরকে বিপদে ফেলে। জেডি ভেন্স ভদ্রলোক কথাগুলি এভাবে বললেন। শেষ পর্যন্ত এই ঘটনাটি ঘটল। ইরান কি বলল, যদি ফার্দার আমেরিকা এই বেফাস টুইট করে তাহলে আমরা নেক্সট আমেরিকার সাথে আর কোনো আলোচনা করব না। পাশাপাশি পাকিস্তানকে আর কাতারকে ইরান বলে দিল যে এমন একজন ব্যক্তির শান্তি চুক্তিতে আপনারা মধ্যস্থতা করছেন যে নিজে জানে না কখন কি বলতে হয়, তাকে আগে টুইট করা শেখান, তাকে আগে কথা বলা শেখান। পাকিস্তান এবং কাতার দুপক্ষই ট্রাম্পকে বোঝালো বা চাপ দিল যে আপনি অ্যাটলিস্ট
কথা বলা বন্ধ রাখেন। আপনি কথা বললেই পৃথিবী অস্থির হয়ে যায়। নাম্বার 2, বেলজিয়াম এবং ইরানের যে ফুটবল ম্যাচটি হলো, আপনারা দেখেছেন কি ড্র হয়েছে। ট্রাম্প বেলজিয়ামকে নিয়ে খুব হাসি বা খুব কটূক্তি টাইপের একটা মন্তব্য করলো যে বেলজিয়ামের মতো দল ইরানকে একটা গোল দিতে পারলো না, 90 মিনিট খেললো কিন্তু একটা গোল ঢুকাতে পারলো না ইরানের ডি বক্সের ভেতরে বা গোল পোস্টের ভেতরে। বেলজিয়াম আমেরিকাকে পাল্টা কি জবাব দিয়েছে? বেলজিয়াম বলছে, আমরা না হয় 90 মিনিট দৌড়ে একটা গোল দিতে পারিনি, কিন্তু তার জন্য আমরা ইরানকে $300 বিলিয়ন দিয়ে আসি নাই। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প বা আমেরিকা ইরানের কাছে ধরা খেয়ে বা ইরানকে আক্রমণ করে শেষ পর্যন্ত বিজয় তো পেল না, উল্টো $300 বিলিয়ন জরিমানা গুনে আসলো। একদম ট্রাম্পকে জায়গা মতো বল করে দিল বেলজিয়াম। হিস্ট্রিটা কি? ট্রাম্প যত বলছেন যে তিনি টাকা দান নিয়ে দেবেন না, 1 টাকাও দেব না, মূলত যুদ্ধের শান্তি চুক্তির আড়ালে আমেরিকা ইরান যে ক্ষতিপূরণ চেয়েছে সেটার জন্য $300 বিলিয়ন উন্নয়ন বাজেট হিসাবে দিচ্ছে। অর্থাৎ ইরানের মধ্যে যে ধ্বংসলীলা চালিয়েছে বা যা কিছু ঘটেছে তার জন্য এই টাকা দেবে ইরানের মিত্ররা, ধরেন গালফ কান্ট্রি, আরবের দেশগুলো। প্রথমে আমেরিকা চেয়েছিল কি ইরানের যে টাকাগুলো জব্দ আছে পৃথিবীর বিভিন্ন ব্যাংকে, এই টাকাগুলো গালফকে ভাগ করে দিয়ে দিবে। সেইভাবে আরবের কোথায় কি ক্ষতি হয়েছে ইরানের হামলায় সেগুলো হিসেব নিকেশ বের করতেছিল আমেরিকা। ইরান বলছে যে তুমি আমার টাকা দিবা গালফকে, আমাকে ক্ষতিপূরণ না দিয়ে উল্টো আমার টাকাই দিবা, খেলা তোমাকে দেখাবো। খেলা দেখালো পরপর কয়েকদিন হরমুজে মার্কিন জাহাজ টার্গেট, কাতার, কুয়েত, বাহরাইন, জর্দানে মার্কিন ঘাঁটিতে সিরিজ কয়েকটা বড় অ্যাটাক, লন্ডভন্ড, আমেরিকা চোখ। মানে ইরান প্রত্যেকটা ক্ষেত্রে কি জবাবগুলো দিল, কোথায় গেল সে মার্কিন ট্রেজারির হিসেব, সব বন্ধ। উল্টো এখন $300 বিলিয়ন আমেরিকা দিচ্ছে, যার থেকে নিয়োগ দিচ্ছে ইরানকে ইরানের ক্ষতি পোষাবার জন্য। এটা হলো ইরান। আসেন 3 নম্বর হিস্ট্রি কি? 3 নম্বর হিস্ট্রিটা হলো যে আমেরিকা অবশেষে তার কাছে থাকা ইরানের জব্দকৃত $12 বিলিয়ন ফেরত দিচ্ছে 2 কিস্তিতে। প্রথম $6 বিলিয়ন একটি স্বাক্ষরে, দ্বিতীয়টা হলো আরো $6 বিলিয়ন। অর্থাৎ এই যুদ্ধের পর আমেরিকা ইরান ইসরায়েল যুদ্ধের পর আমেরিকা শুধু দিয়েই যাচ্ছে ইরানকে। চারদিক থেকে ইরানের অর্থনৈতিক ফ্লো তৈরি হয়েছে। একটা যুদ্ধে কে বিজয়ী হয়েছে আমি আপনি কি বলবো তার চেয়ে বাদেন, পুরো পৃথিবী সব জানে যে আমেরিকা এই যুদ্ধে ইরানের কাছে মুচলেখা দিয়ে যুদ্ধ বন্ধ করেছে, তার মানে ইরান জিতে গেছে। $12 বিলিয়ন ইরানকে দেয়া হচ্ছে আমেরিকার পক্ষ থেকে 2 কিস্তিতে, এবং সেটা সিগনেচার হয়ে গেছে। এখন টাকাটা ইরান পাবে। মানে এই যুদ্ধ আমেরিকাকে ইরানের কাছে এমনভাবে পরাস্ত করেছে, ইরানকে এমনভাবে শায়েস্তা করে, আমেরিকাকে এমনভাবে শায়েস্তা করেছে ইরানের কাছে, যে এখন ট্রাম্প নেতানিয়াহুকে বলছে খবরদার আর একটা আওয়াজ করবা না, একদম চুপ, জায়গায় তুমি আওয়াজ বন্ধ রাখবা, জায়গায় তুমি একটা কথা বলবা একটা অ্যাটাক হবে, আমি আর তোমার পাশে নাই। একদিকে ট্রাম্প, একদিকে নেতানিয়াহু এমন বেকায়দায় পড়েছে চিন্তার বাইরে। গত 30-40 বছরে ইসরায়েল এত বড় বিপদে পড়েনি, আমেরিকা এত বড় বিপদে পড়েনি, ইরানের কাছে এত বড় পরাজয় হলো, এত বড় শিক্ষা পেল। কল্পনা করা যায় যে ইরান ইসরায়েলকে পাল্টা অ্যাটাক করছে লেবাননে অ্যাটাকের জন্য, এবং ইরানের হাতে পায়ে ধরে ট্রাম্প নেতানিয়াহুকে ধমকে শাসন করে বকা দিয়ে বলছে তোর খবর আছে, তুই যে আরেকবার অ্যাটাক করছ। তার মানে ইরান কি শিক্ষাটা দিছে? আগামী দিনে আমেরিকা ইসরায়েল ইরানে আক্রমণের আগে কয় হাজারবার চিন্তা করবে, একবার কল্পনা করেন। ইরানের এই শিক্ষাটা যদি বাকি মুসলিম দেশগুলো গ্রহণ করত, আশা করি এই বিশ্বমোড়লরা তাদের শক্তিমত্তা দেখিয়ে মুসলিম দেশগুলোকে ধ্বংস করতো না। এই জন্য মুসলমানদের ঐক্যবদ্ধ হতে হবে এবং অজেয় হতে হবে, মানে আপোষহীন হতে হবে, যেটা ইরান করেছে। অনেক ক্ষতির মুখেও ইরান
তার সিদ্ধান্ত থেকে সরে আসেনি। এই বিজয়টা ইরানের সাহসী সিদ্ধান্তের জন্য হয়েছে। আল্লাহ হাফেজ।